রাজধানীর কড়াইল বস্তির আগুন এখনো নেভেনি। কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। বিকাল ৫টার দিকে আগুন লাগে সেখানে। এরই মধ্যে পুড়ে গেছে বহু ঘর। আগুনের কারণ বের করতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া হতাহতেরও খবর পাওয়া যায়নি। মঙ্গলবার সন্ধ্যার কিছুক্ষণ আগে কালো ধোঁয়ায় ঢেকে যায় গুলশানের আশপাশ। দাও দাও আগুনে জ্বলতে থাকে কড়াইল বস্তি। অভিজাত এলাকা লাগোয়া ৯০,০০০ একরের এই বস্তিতে প্রায় ১০,০০০ ঘর রয়েছে। এখানে বেশিরভাগ ঘরই বাঁশ কাঠ আর টিনের তৈরি। দাহ্য পদার্থের পাশাপাশি বাতাসের কারণেও আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। এতে পুড়ে যায় বহু ঘর। নির্বাণের পরে একটা গ্যাসের বোতল বাস্টিংয়ের পরে তার তাদাম দিকে ছড়ে গেছে আগুন। আস্তে আস্তে আগুনটা চতুর্দিকে ছড়িয়ে গেছে। এখন ছড়ানোর পরে যে ফায়ার সার্ভিস কল করা হয়েছে, তারা আস্তে আস্তে মোটামুটি আধা ঘন্টার মতো লেট হয়েছে। মানে আফসোস হইল যে আমাদের ফায়ার সার্ভিস আসতে অনেক বেশি লেট করছে। স্থানীয়রা জানান, বস্তির বেশিরভাগ বাসিন্দা পোশাক কর্মী, রিকশা চালক, হকার আর দিনমজুর। বিকেলে আগুন লাগার সময় তাদের অনেকেই বাড়িতে ছিলেন না। আমরা কিচ্ছু নিয়ে বাইরেতে পারি না, খালি আঙ্গুর হুদা জীবনটা নিয়ে বাইরেছি। আমার বাড়িতে এইটা এই পাশের বাড়ি প্রথম লাগছে আগুন। বাজার করে ঘরে ঢুকছি, আগুন লাগছে, গেটে বাড়িয়ে দেখি করে আগুন জ্বলতেছে। বড় কষ্ট হলো, আমার ঘর চলে গেছে, সমস্যা নেই। আমার একটা দিনই প্রতিষ্ঠান, এখানে এই প্রতিষ্ঠানটা পুড়ে গেছে। আমার খুবই কষ্ট লাগতেছে, বলার মতো না। শুরুতে 7টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে, তবে তীব্রতা বেড়ে যাওয়ায় রাত 8টার মধ্যে আরও 12টি ইউনিট যোগ দেয়। চলতি বছর 21শে ফেব্রুয়ারি মধ্যরাতে এই বস্তিতে অর্ধশতাধিক ঘর আগুনে পুড়ে যায়। এছাড়া গেল বছরের 24 মার্চ ও 18 ডিসেম্বরেও আগুনে পুড়ে কড়াইল বস্তি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগুন লাগার কিছুক্ষণ পর থেকে রাজধানীর কড়াইল বস্তির আশপাশে অবস্থান করছেন সহকর্মী রিশাদ হুদা। তার কাছ থেকে জানবো সর্বশেষ তথ্য। রিশাদ হুদা, আপনি সন্ধ্যার দিকে যখন গেছেন তখন আর এখনকার মধ্যে কি ধরনের পার্থক্য চোখে পড়ছে? কতখানি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো আগুন? আগুন আসলে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি, তবে আগুনের যে ভয়াবহতা তা কিছুটা কমেছে, বেশ কিছুটা কমেছে। তবে ফায়ার সার্ভিস সূত্রে যেটা বলছে যে আগুন এখনো নির্বাপন হয়নি বা নিয়ন্ত্রণেও আসেনি, সেটি কিন্তু উত্তর পূর্ব দিকে গিয়েছে। অর্থাৎ আমি যে জায়গায় আছি এটা হচ্ছে মহাখালী খেয়াঘাট বা নৌকার যে ঘাট, সেই ঘাটে থেকে আমরা দেখতে পাচ্ছি ওই পারে কড়াইল বস্তিতে আগুন যাচ্ছে, আগুন জ্বলছে। সাধারণত গাড়িতে যাওয়া আসার সময় আমরা হাতের বামে বা ডানে তাকালে এই বস্তি আমরা দেখতে পাই। তো এই আগুন কিন্তু আমরা যদি একটু দেখাই তাহলে এই আগুন কিন্তু এখন আমাদের ক্যামেরার ফ্রেমের ডান দিকে, অর্থাৎ উত্তর পূর্ব দিকে চলে গেছে। এটি মূলত শুরু হয়েছিল কড়াইল বস্তির মাঝামাঝি এলাকা থেকে, অর্থাৎ বউবাজার এলাকা থেকে এই আগুন শুরু হয়েছিল বলে এখানকার স্থানীয় মানুষজন আমাদেরকে জানিয়েছে। তো মূলত আসলে আগুনটা যখন বাতাসটা একটু কম বয় তখন কিন্তু বাতাস যখন থেমে যায় তখন কিন্তু আগুনের তীব্রতাটা থেমে যায়, আবার যখন বাতাস বেড়ে যায় তখন আবার আগুনও বেড়ে যায়। তো এই মুহূর্তে কিন্তু বাতাসের তীব্রতা আবার বাড়ছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে দূরে আমরা দেখতে পাচ্ছি যে আগুনের একটি রং আমরা দেখতে পাচ্ছি। তো কিছু আমরা যখন সন্ধ্যার সময় এসেছিলাম পুরো এলাকাটাই কিন্তু দাউ দাউ করে জ্বলছিল, এবং তখন আমরা বলেছিলাম যে এই দিক থেকে আসলে ফায়ার সার্ভিসের তেমন কোনো তৎপরতা আমরা দেখতে পাইনি, এরকম আমরা বলেছিলাম। এর পরপরই আমরা এখন দেখছি যে এখানে প্রচুর, আমরা এখানে লেকের উপরে যদি দেখি যে ছোট ছোট যে লাইট, এগুলো কিন্তু মূলত ফায়ার সার্ভিসের যে বোট, ফায়ার সার্ভিস এখানকার যে স্থানীয় বোটগুলোর সাহায্যে তারা কিন্তু তাদের তৎপরতা চালাচ্ছে, অর্থাৎ আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে। এর ফলে কিন্তু সুফলও হয়েছে। এটি হচ্ছে লেকের পারে যে দাউ দাউ করে ঘরগুলো পুড়ছিল, সেগুলো কিন্তু অনেকাংশেই বেশ কিছু ঘর রক্ষা পেয়েছে, এবং আগুন কিন্তু আগুনের যে তীব্রতা তাও কিন্তু কমেছে। তবে বাতাসের কারণে সবদিকেই পানি, তারপরেও 5 ঘন্টার মতো হয়ে গেছে বা 5 ঘন্টার বেশিও হতে পারে। বলা হচ্ছে যে আনুমানিক 5টার দিকে আগুনের সূত্রপাত। তাহলে কেন এত সময় লাগছে আগুন নেভাতে বা আগুন নিয়ন্ত্রণে আনতে? আপনি ঠিকই বলেছেন যে এটির চারদিকে পানি, চারদিকে না 3 দিকে পানি। মোটামুটি বলতে গেলে এটি বদ্বীপের মতো একটি জায়গা কড়াইল বস্তিটা।
তো এইটির 3 দিকে পানি হওয়া সত্ত্বেও এখানে আসলে এই যে পানিটাকে যে কাজে লাগিয়ে আগুন নেভানোর কাজে লাগাতে আসলে ফায়ার সার্ভিস একটু দেরি করেছে বা তারা বুঝতে পারেনি। আসলে কেন বুঝতে পারেনি এটাও একটু আমাদের মানে এটা বুঝতে পারিনি, কারণ প্রতি বছর কিন্তু 2 থেকে 3 বার এখানে আগুন লাগে। তো এখানকার আগুন কিভাবে নিভাতে হয় তারা আসলে তাদের সিদ্ধহস্ত হওয়ার কথা ছিল। যাই হোক, আমরা বারবার করে বলছিলাম যে এই দিকে ফায়ার সার্ভিসের তৎপরতা নেই এবং এই দিকে যে লেকের যে পানি সেটি কিন্তু তারা কাজে লাগাচ্ছে না। এটি বারবার করে বলার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দিক দিয়ে মানে এই মহাখালীর দিক দিয়ে কিন্তু তারা বেশ কিছু ইউনিট এসেছে এবং এমনকি বিমান বাহিনীর যে আগুন নির্বাপন ইউনিট তারাও কিন্তু এসেছে। তারা এসে কিন্তু এখানে তারা তাদের তৎপরতা চালিয়েছে এবং আমরা মোটরের শব্দ শুনতে পেরেছি, অর্থাৎ লেকের পানি তারা ব্যবহার করে আগুন নির্বাপনের কাজে তারা কিন্তু ব্যবহার করছে। তবে তা ঘন্টা 1.5 আগে থেকে তারা শুরু করেছে এবং তার সুফলতা তারা পেয়েছে যে আগুনের যে ভয়াবহ তীব্রতা তা কমেছে। তো এখন আগুনটা আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে গিয়েছে, শাসরে যেদিকে যাচ্ছে আগুনও কিন্তু বাতাসকে অনুসরণ করে সেদিকেই যাচ্ছে। তো এই কারণে এখন পর্যন্ত আপনি সেখানে অবস্থান করছেন, ফায়ার সার্ভিস কি কোনো ধরনের বাধার সম্মুখীন হয়েছে কিনা এই আগুন নেভানোর ক্ষেত্রে, এরকম কিছু আপনার চোখে পড়েছে কিনা জানাবেন, এবং এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে আশপাশে কোনো ধরনের সংকট তৈরি হয়েছে কিনা? আচ্ছা, এখানে মূলত হচ্ছে যে সংকটের কথা যদি বলি, প্রথম অবস্থায় এখানে যানজটের সৃষ্টি হয়েছিল। যানজটের মূলত 2টি কারণ ছিল। কারণ হচ্ছে যে করাইল বস্তির যে আশ্রয়হীন মানুষ তারা কিন্তু এসে এখানে অবস্থান করছিল, আর পাশাপাশি হচ্ছে যে উৎসুক গাড়ি চালকরা গাড়ি থামিয়ে বা ধীরগতি করে আসলে ভিডিও করছিল বা এটা দেখার চেষ্টা করছিল। তো এই অগ্নিকাণ্ড দেখার চেষ্টা করছিল। তো এখানে সেনাবাহিনী এসছে এবং আইনশৃঙ্খলা বাহিনী আসছে, কিন্তু এসে পরবর্তীতে এখানে রাস্তার শৃঙ্খলাটা এনেছে। এখন কিন্তু আমরা যতদূর দেখতে পাচ্ছি যে রাস্তায় কোনো যানজট নেই এবং পাশাপাশি এখানে মোটামুটি শৃঙ্খলবদ্ধ অবস্থা কিন্তু সব কাজকর্ম চলছে। পাশাপাশি হচ্ছে যে আমরা দেখছি যে ফায়ার সার্ভিস যথেষ্ট তৎপর এবং তাদেরকে সবাই সহযোগিতা করছে। আইন শৃঙ্খলা বাহিনী এখানে প্রায় 10,000-এর মতো ঘর রয়েছে, তার মানে সেখানে কত মানুষ থাকেন, তারা ঠিক এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন? আচ্ছা, আমি আপনার কথাটা শুনতে পাইনি, তারপর যেটা বুঝেছি আমি বলি যে এখানে প্রায় 3 থেকে 4 লক্ষ মানুষ এখানে বসবাস করে। তো তারা কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে গিয়েছে। তো মূলত তবে একটি বড় অংশ এই যে মহাখালী আছে, এছাড়াও কিন্তু মহাখালী যে ওয়্যারলেস গেট, সেই ওয়্যারলেস গেট দিক দিয়েও কিন্তু একটি রাস্তা আছে, সেদিক দিয়েও কিন্তু অনেক মানুষ চলে গেছে। আর পাশাপাশি হচ্ছে যে বনানী যে ব্রিজ, সেদিকেও কিন্তু কিছু মানুষ চলে গেছে। তো তা সব কিছু মিলিয়ে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে মানুষজন 3 থেকে 4টা পয়েন্টে আছে। সবাই যে এখানে আছে তাও নয়। পাশাপাশি হচ্ছে যে তারা ক্রমাগত তারা এখন কিন্তু যাচ্ছে এবং আসছে। তারা এই রকম করছিল, কিন্তু এখন প্রায় ঘন্টাখানেক ধরে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে বারবার যাওয়া আসার বিষয়টি আসলে অনেকটা নিয়ন্ত্রণ করেছে, বিধিনিষেধ আরোপ করে সেটি নিয়ন্ত্রণ করেছে। জি রিশাদ হুদা, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, ধন্যবাদ আপনাকে। অগ্নিকাণ্ডের বিষয়ে কথা বলতে এই মুহূর্তে রাজধানীর উত্তরা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক AKM শাকিল নেওয়াজ। জনাব শাকিল নেওয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমি শুরুতে একটু জানতে চাই যে যেটি আমরা বারবার বলছি যে করাইল বস্তিতে কিন্তু বছরে 2 থেকে 3 বার আগুন লাগে। আজকে যেরকম বড় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ঠিক তেমনি ফেব্রুয়ারিতেও কিন্তু এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। কিছুদিন পরপরই কেন করাইল বস্তিতেই আগুন লাগে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখেন, আমার সময় বছরে কিন্তু 3-4 বার এখানে কিন্তু আগুন নিভাইতাম। এখানে কিন্তু অনেকগুলো প্রবলেম রয়েছে। তো প্রবলেমগুলোর ভিতর রয়েছে এখানে যে অবৈধ ইলেকট্রিক্যাল লাইন, অবৈধ গ্যাসের কানেকশন,
এবং এখানকে লোকজনের ভিতরে রাজনৈতিক কিন্তু অনেক মতবাদ রয়েছে, সেগুলোর থেকেও কিন্তু পূর্বে আগুন ধরিয়েছে এবং ধরিয়ে দিয়েছে। তো এই ফ্যাক্টরগুলো কিন্তু এখানে অনেক কাজ করে, এবং এই জায়গার একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি কিন্তু ভেরি ক্লোজ, এবং যে বাড়িগুলো তৈরি করা হয় সেগুলো টিনের বাড়ি, বাঁশের বাড়ি, পলিথিন, তারপরে পুরাতন জিনিস দিয়ে তৈরি করা, যেগুলো খুবই ডেঞ্জারাস। আর এই মুহূর্তে আগুন লাগার আরেকটা ব্যাপার হলো যে সব কিন্তু শুষ্ক, যেখান থেকে যেভাবে আগুন লাগুক, অ্যাক্সিডেন্টাল বা ধরিয়ে দেওয়া হোক, এটা কিন্তু যখন ধরেছে তখন যদি এটা নিবৃত্ত না করা যায়, যেহেতু অনেক টাইম লেগেছে, সেই জন্য কিন্তু আগুনটা ছড়িয়ে গেছে। আরেকটা বলি, এই খোলা জায়গায় আগুন নিভানো কিন্তু ভেরি ডিফিকাল্ট। এই যে আগুন ধরে উপরের গ্যাসটা কিন্তু উপরে উঠে যায়, উপরে উঠে পড়লে পরে যে বাতাসটা, গরম হাওয়াটা উপরে উঠলে পরে চারিপাশে ঠান্ডা হাওয়া কিন্তু আবার ওই যে গরম বাতাসটা খালি হয়ে গেছে সেটাকে কিন্তু আবার কভার করে, যার ফলে দেখবেন যে এখানে নর্মাল উইন্ডের চেয়ে 10 থেকে 20 মাইল স্কোয়ার মাইল পার সেকেন্ড কিন্তু আপনার স্পিড বেড়ে যায়, যার ফলে এখানে দেখবেন যে ছোটখাটো ঝড়ের মতো তৈরি হয়, এবং এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু ডেব্রিজ যেটা বলি, আগুনের যে ফুলকা, এগুলা যায় কিন্তু আরেক জায়গায় পড়ছে, এবং সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে যাচ্ছে এই শুষ্কতার জন্য। কিন্তু এখানে অনেকগুলো ফ্যাক্টর কিন্তু জড়িত। আবার দেখেন আপনার এখানে পানির স্বল্পতা, তারপরে লাইনগুলো অনেক দূর এই পানির বিষয়ে আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছিলাম, আপনি নিশ্চয়ই শুনছিলেন বা দেখেছেন যে এই করাইল বস্তির 3 পাশেই তো পানি, তারপরেও কেন পানির স্বল্পতা, আর এই লেকের পানি ব্যবহার করতে এত দেরি করার কারণ কি ফায়ার সার্ভিসে? আপা, আপনি অনেক বলেছেন, আসলে অন গ্রাউন্ডের থেকে অনেক কিছু চিন্তা করা যায়। না, এটা তো আমরা সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন করছি, আপনার যেহেতু নিজস্ব অভিজ্ঞতা আছে সেজন্যই জানতে চাওয়া। আমি আপনাকে বলছি, যখন আগুনটা ছিল তখন হয়তো লেকের ধারে ছিল না, লেকটা অনেক দূরে ছিল। এটার ব্যাপারে কিন্তু আমরা অনেকবার প্ল্যান দিয়েছি যেখানে হাইড্রেন সিস্টেম করার জন্য। আজকে হাইড্রেন সিস্টেম থাকলে পরে এই প্রবলেমগুলো হতো না। এবং ফায়ার সার্ভিস, আমি জানি না, আমার সময় যখন বস্তিতে আগুন লেগেছে চারিদিকে কিন্তু আমরা কনফাইন করে রাখছি, যে জায়গায় আগুন লেগেছে তার ওই পারে আর যেতে আমি কিন্তু দেই না। এটা হলো ফায়ার ফাইটিং এর একটা স্ট্র্যাটেজি, যে আপনি চারিদিকে এটা ব্লক করে রাখবেন, আগুন যেটুকু ধরছে এর ভিতরে যাতে সীমিত থাকে। এখন ফায়ার সার্ভিস ওই জায়গায় পানি ব্যবহার করে না কেন, লেক ব্যবহার করে যায় না কেন, ওখানে কিন্তু দায়িত্বপ্রাপ্ত অফিসারই বলতে পারবে আসলে ডিফিকাল্টিস গুলো কি ছিল। তো হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, যে এখানে রাস্তাগুলো খুব ন্যারো, খুব ক্রাউড ছিল, এটাও কিন্তু তাদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এই জন্য বোধহয় এটা হয়েছে, যেখানে ওখানে যে অফিসার আছে সেই কিন্তু বলতে পারবে। বাট পানি আনার পরেও এই লাইনগুলো অনেকে আবার টেনে হেসড়ে নিয়ে যায়, ছিঁড়ে ফেলে, যার যার ঘর নিবানোর জন্য। এগুলো অনেক প্রতিবন্ধকার হয়, এবং দূরের থেকে পানি নিলে পরে পানির স্পিড কিন্তু অনেক কমে আসে ফ্রিকশনে, এবং জায়গা মতেও কিন্তু পানি যায় না। অনেকগুলো প্রতিবন্ধকতা এখানে রয়েছে। প্রতিবন্ধকতা যেমন রয়েছে তেমনি কিন্তু অত্যাধুনিক প্রযুক্তিরও সংযোজন হচ্ছে। অনেক দেশে কিন্তু দেখা যায় যে পানি ছিটানোর জন্য ড্রোনেরও ব্যবহার হয়। সেক্ষেত্রে আসলে আমাদের ফায়ার সার্ভিস কতটা প্রযুক্তিগতভাবে পিছিয়ে রয়েছে? আমি আপনাকে বলি, আপনি যখন আপনার ঘরকে নিজে ফায়ার ফাইটিং এ শক্তিশালী না হবেন, বাইরের থেকে এসে কেউ কিছু করতে পারবে না, আগে নিজের শক্তিকে করতে হবে। আমার মনে হয় এই জায়গায় যারা ছিলেন তাদের অগ্নি নির্বাপনে সক্ষমতা মিনিমাম 10 থেকে 20 মিনিটের থাকা উচিত ছিল, তাহলে আর এই বড় আগুন হতো না, তাহলে এই ধরনের হতো না। প্রত্যেকবারই কিন্তু এটা হয়। কিন্তু আমার যা হলো যে সরকারের এত 4 লাখ 5 লাখ ভোটার এখানে ভোট ব্যাংক, তাহলে রাজনীতিবিদরা কেন এটাকে করে না, এরকম করে একটা বসবাসযোগ্য জায়গা বা হাইড্রেন সিস্টেম করে না কেন? এই জায়গায় কিন্তু অনেক ব্যর্থ রয়েছে। আমি মনে করি যারা পরবর্তীতে রাজনীতিবিদ আসবে তারা কিন্তু, যেহেতু তাদের ভোট ব্যাংক, এগুলো একটা লিভেবল কন্ডিশনে এখানে তৈরি করা উচিত প্রত্যেকটা বস্তি, যাতে আগুন ধরা মাত্রই যাতে নিবানো যায়, সক্ষমতা বাড়াইতে হবে। এখানে অরক্ষিত গ্যাসের লাইন, ইলেকট্রিক লাইন, পানির লাইন সবই অরক্ষিত এবং এটি সবাই জানে। তারপরে যতবার করাইল বস্তিতে আগুন লেগেছে ততবারই তো তদন্ত কমিটিও গঠন হয়। মূল কারণ কি, বা সেগুলো কেন বন্ধ করা যাচ্ছে না, আপনার কি মনে হয়? আপা, এখানে অনেকগুলা দেখেন সরকারের প্রতিষ্ঠানগুলোর ভিতর অনেক কোঅর্ডিনেশনের ব্যাপার রয়েছে। এখানে কিন্তু দেখেন এগুলা লুক আফটার করে সিটি কর্পোরেশন,
এই রিপোর্টগুলো কিন্তু ফায়ার দিলে পরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যায়, সে আবার দেয় আপনার হলো আরেক মন্ত্রণালয় দেয়। এখন ওই মন্ত্রণালয় যদি সিটি কর্পোরেশন যার আন্ডারে সে যদি কাজ না করে, ওয়াসা যদি কাজ না করে, তখন কিন্তু এটা আর কিছু করা থাকে না। এখানে কাজ করতে হবে সবাইকে সমন্বিতভাবে, তাহলে এই জিনিসগুলো হতো। জি, তাহলে আপনার কাছে একটু জানতে চাই যে ঢাকাবাসী আসলে কিসের বিরুদ্ধে লড়াই করবে, আগুন নাকি ভূমিকম্প? ঢাকাবাসীকে একটা বলতে পারি যে বটম লাইন হলো যে সাফারার হলো আপনার কমিউনিটি, ফার্স্ট সাফারার কমিউনিটি এবং লাস্ট সাফারার কমিউনিটি। তার মানে তার ঘর ভাঙবে, তার ঘর পড়বে, তার মানুষ মরবে, তার বিরুদ্ধে কেস হবে, সে জেল খাটবে। এগুলাই হলো সত্য কথা। তো যখন যেখানে এইগুলা হবে, তো ইন্ডিভিজুয়ালি রেজিলিয়েন্সটা ডেভেলপ করতে আর বিকল্প নাই। আর সরকারি যে সংস্থাগুলো আছে তাদেরকে লড়ে চড়ে বসতে হবে, এগুলো ইমপ্লিমেন্টেশন করতে হবে। কেন বারবার এক জায়গায় আগুন লাগবে, এটা কেন প্রতিরোধেরই হবে? তো সেই দিকে একটু নজর রাখতে হবে এবং যাদের গাফলতি আছে তাদেরকে অবশ্যই জবাবদিহিতার ভিতরে নিয়ে আসতে হবে। জি, জনাব AK শাকিল নিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।